নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2024-এর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গে কিন্তু নির্ধারিত হয়ে যাচ্ছে ভাগ্য, অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে কে পাবে আসন, কে কটা পাবে, এটা যেন ক্রমশ নির্ধারিত হয়ে যাচ্ছে। আর বিভিন্ন নিউজ চ্যানেল ওপিনিয়ন পোল যা দেখিয়েছিল আগে, তার সঙ্গে হয়তো অনেক জায়গায় অমিল হতে শুরু করবে। কারণ সূত্রপাত হয়ে গেছে দুটো সিটকে একদম ফিক্সড করে নেওয়ার জায়গায় বিজেপি। আর এই দুটো সিট অবশ্যই আপনারা যেটাকে ভাবছেন সেই দুটোই, অর্থাৎ আরামবাগ এবং কৃষ্ণনগর। কেন আমি বলছি, কি জন্য বলছি, আজ কৃষ্ণনগরে কি হলো, সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আজকে কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন একই কাজ, প্রকল্প উদ্বোধনে। প্রকল্প উদ্বোধন, তার পাশাপাশি রাজনৈতিক সমাবেশ, এই দুটোই তিনি করলেন আরামবাগ এবং কৃষ্ণনগরে। আরামবাগেরটা আপনারা দেখেছেন, সেখানে অর্থাৎ গতকাল যেখানে গিয়েছিলেন আরামবাগে, সেখানে তিনি 7,000 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের জন্য। আর আজ কৃষ্ণনগরে তিনি 15,000 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন, অর্থাৎ 22,000 কোটি টাকার প্রকল্প আজকে উদ্বোধন হলো এবং তার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রভূত উন্নতি সাধন হবে। একই সঙ্গে বহু মানুষের, বহু ছেলে মেয়েদের চাকরিও হবে, এটা নিশ্চিন্তে থাকুন। কারণ প্রত্যেকটা যে সমস্ত কাজগুলো হবে, সেই কাজের সঙ্গে সঙ্গে সেখানকার কর্ম বলতে পারেন কাজের জায়গা, কর্মপরিধি বাড়বে। স্বভাবতই সেখানে কাজের জায়গা তৈরি হবে এবং সেখানে কাজ পাবে অনেকে। বাংলার বুকে বেকার সমস্যা আজকে যেভাবে গেছে, যেভাবে যোগ্য ব্যক্তিরা রাস্তায় বসে আছে, সেখানে দাঁড়িয়ে এই প্রকল্পগুলো আসার ফলে বাংলার যেরকম চারিদিক থেকে উন্নতি হবে, ঠিক তেমনি বাংলার এই শিক্ষিত সমাজ চাকরিও পাবে। এটা তো গেল প্রকল্পগুলো, কিন্তু আমি রাজনীতির পরিবেশ বা রাজনীতির পরিস্থিতি যে জায়গায় আসছে, কেন আমি বলছি আস্তে আস্তে ফিক্সড হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে। দেখুন, লোকসভা নির্বাচনে এখনো দিনক্ষণ কিন্তু ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফল একদম কার্যত বুঝিয়ে দিচ্ছে যে এই রাজ্যে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী কি চাইছে বা বিজেপি কি চাইছে। বিজেপি এইখান থেকে বা এই রাজ্য থেকে 35টা সিট টার্গেট করে দিয়েছে। তার মানে বিজেপিকে 370 পার হতে গেলে পশ্চিমবঙ্গে একটা বড় অবদান রাখতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গে 35টা সিট যদি নাও পায়, তাতেও বিজেপির কিছু যায় আসে, কারণ বিজেপি সরকারে আসবে, এটা আজকে সমস্ত বাচ্চা ছেলেরাও জানে। অর্থাৎ কেউই আর ভাবে না যে বিজেপি আসবে না, মানে কেন্দ্রে বিজেপি আসছে, মোদী সরকার পার্ট 3 আসছে। এবার আমরা কতটা অবদান রাখতে পারছি সেটাই হচ্ছে বড় গুরুত্ব। যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে কৃষ্ণনগরে নরেন্দ্র মোদীর আসা এবং গতকাল আরামবাগে যাওয়া। গতকালে আরামবাগে যাওয়া নিয়ে আমি আপনাদের বলেছি যে আরামবাগে মহিলাদের যে ভিড় বা ঢল দেখা গেছে, তাতে বোঝা যাচ্ছে যে মহিলারা এই 500 টাকা থেকে 1000 টাকা করে দিলেও, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেলেও মন কিন্তু পড়ে আছে বিজেপির দিকে। আর সবাই জানেন যে লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া আর বিধানসভায় মমতাকে ভোট দেওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। সেই ব্যাপারটাও কিন্তু অনেকের মধ্যে কাজ করছে এবং সেখানে দাঁড়িয়ে লোকের মন বা মায়েদের মন বা মেয়েদের মন বা বোনেদের মন, সবার মন কিন্তু যাচ্ছে বিজেপির দিকে। আর স্বাভাবিক, কারণ সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলার মায়েদের, বোনেদের মন কিন্তু যাওয়া উচিত বিজেপির দিকে, কারণ তৃণমূলের বিরুদ্ধে যাওয়াই উচিত। এটা আমরা কালকে দেখেছি, মানে গতকাল দেখেছি একদম পরিষ্কারভাবে আরামবাগে। আর আজ যেটা দেখলাম সেটা হচ্ছে জনপ্লাবন। ওইটুকু একটা মাঠ, ওইটুকু একটা জায়গা, সেখানে কৃষ্ণনগরে এই ব্যাপক ভিড় এবং স্বতঃস্ফূর্তভাবে সবার আশা, যেভাবে তারা হই হই করে এসেছে, সত্যি কথা বলতে কি বলুন তো, যে আচ্ছা আচ্ছা লোকের টনক নড়ে গেছে। এটা তো তৃণমূল নয় যে চাপ দিয়ে এই তোমাকে যেতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে, যেতে হবে, তোমার বোন এইটা পেয়েছে, স্বাস্থ্যসাথী এ পেয়েছে, বা তোমার বাড়িতে এই পেয়েছে, তোমার টাকাটা অমুক টাকায় ঢুকছে, তোমাকে আমি এই কাজ করে দিয়েছি, এই সবের জন্য তোমাকে যেতেই হবে, টোটো নামিয়েছো আমার জন্য, তোমায় যেতেই হবে, এইসব কিন্তু চাপ নেই। এখানে যে সমস্ত মানুষরা গেছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে গেছেন। দেখুন, আমি বারবার আপনাদের বলি, সেটা হচ্ছে মিছিলে ভিড় বা লোক দেখে কখনো কিছু চিন্তা করা যায় না, অর্থাৎ ডিসিশন কী হবে চিন্তা করা যায় না, যদি সেটা সরকার পক্ষে হয়। মানে যে সরকার আছে ক্ষমতায় এই রাজ্যে, সেই সরকারের দলে অর্থাৎ তৃণমূলের দলে প্রচুর লোক আসবে। আপনারা জানেন হয়তো যে ব্রিগেডে যখন শেষ সমাবেশ করলো বামফ্রন্ট, অর্থাৎ 34 বছরের শেষ সভাটা, যেটা 2011-র আগে করেছে, মানে 11-এ করেছে, সে সময় যে ভিড় হয়েছিল অকল্পনীয়, কিন্তু ভিড়ের ফলটা ভোট বাক্সে পড়েনি। অর্থাৎ মানুষ গেছে, চাপের চোটে গেছে, কিন্তু গিয়ে
কাঁচকলা কিচ্ছু হয়নি, হয়তো বিরিয়ানি খেয়েছে, ডিম ভাত খেয়েছে, ভোট দেয়নি। আর সেটা এইবারে হচ্ছে। সরকারের সঙ্গে যারা যায় তাদের সঙ্গে কিন্তু ভাববেন না তারা ইচ্ছে করে যাচ্ছে বা মন থেকে যাচ্ছে, তারা দেহটা যায়, মনটা পড়ে থাকে অন্য জায়গায়। আর এই যে বিজেপিতে যাওয়া লোকের ঢল, এটা বুঝিয়ে দেয় মন তাদের আছে বিজেপিতে। কারণ ওখানে গেলে বা মুখ দেখালে বা দেখলে পারে টাকা দেবো না, এই দেবো না, এইসব অত্যাচার তো চলেই। কিন্তু বাংলার মা বোনেরা এবং বাংলার যে সমস্ত ছেলেমেয়েরা সবাই নেমে এসছে, বয়স্করা সবাই মিলে যেভাবে নেমেছে, বুঝিয়ে দিচ্ছে যে সবাই কী চায়। এবার আসে কৃষ্ণনগরে আজকে নরেন্দ্র মোদীজি যে সমস্ত কথা বললেন সেগুলো। কৃষ্ণনগরের সাংসদ কে জানেন? মহুয়া মৈত্র। আপনারা জানেন, আমি জানি। মহুয়া মৈত্র মানে সেই মহুয়া মৈত্র যিনি সাংসদ থাকাকালীন এমন কিছু কাণ্ড করে ফেললেন, মানে টাকার বিনিময়ে প্রশ্ন করা, সেখানে দাঁড়িয়ে তার সাংসদ পদটাই চলে গেল। এবং তার যে অঙ্গভঙ্গি, যেভাবে তিনি চোখ দেখালেন এবং যেভাবে তিনি বললেন, যেভাবে তিনি বলেন বা বলতেন, সব কিছু প্রমাণ করা দেয় যে এই মহুয়া মৈত্র অ্যাকচুয়ালি কীরকম জায়গায় নিয়ে গেছিলেন বাংলার একটা, মানে বাংলার যে একটা পরিচয় ছিল সেটা কীভাবে যাচ্ছিল মহুয়া মৈত্র রিপ্রেজেন্ট যখন করছিলেন। আর ঠিক সেখানে দাঁড়িয়ে মহুয়া মৈত্র আরও একটা কথা কিন্তু আমাদের সবার মনের মধ্যে গেঁথে গেছে, সেটা হচ্ছে বাঙালি বা বাংলা কথায় কথায় একটা দিব্যি করে, সেটা হচ্ছে মা কালী দিব্যি। আমি আপনি সবাই বলে ফেলি, যখন কাউকে বোঝা যায় যে সত্যি বলছি, তখন আমরা বলি মা কালী দিব্যি বলি তো। সেই মা কালীকে নিয়েই মাংস খায়, মদ খায়, এই বলে দিয়ে গোটা দেশের কাছে, সনাতনী হিন্দুদের কাছে মহুয়া মৈত্র নিজেকে যেরকম ছোট করেছেন, ঠিক সেইভাবে ছোট করে দিয়েছেন কৃষ্ণনগরবাসীকে। আর সেই কৃষ্ণনগরবাসীকে সে কথাই মনে করে দিয়েছেন আজকে কিন্তু শুভেন্দু অধিকারী, অর্থাৎ বিরোধী দলনেতা। না, আজকে মোদিজি কিন্তু এই সমস্ত কথা বলেননি। মোদিজি তুলেছেন সন্দেশখালী প্রসঙ্গ, মোদিজি তুলেছেন করাপশন, অর্থাৎ দুর্নীতি। তিনি আজকে বলেছেন তু ম্যায় আর করাপশন, এটাই হচ্ছে তৃণমূলের টিএমসির ফুল ফর্ম। তু ম্যায় মানে তুমি, ম্যায় মানে আপনি, আমি, করাপশন মানে তুমি আমি করাপশন যেটা করি, মানে সবাই মিলে যে করাপশন করছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, টিএমসি। নতুন নাম, নতুন জিনিস, ভালো লাগলো, নামটা খুব মনে থাকবে। সরি। তো এই তৃণমূল কংগ্রেসের নতুন নামকরণ করা হলো এবং তার সঙ্গে সঙ্গে দুর্নীতির প্রশ্নটা বা দুর্নীতির জায়গাটা পরিষ্কার করে বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী আজকে। এবং তার সভা থেকে বলা বক্তব্যর প্রতিটা অংশই ছিল আজকে বাংলার মানুষের জন্য তিনি কি করেছেন বা কি করতে চাইছেন, এবং বাংলার মানুষ বা বাংলা চাইলে নিজের জায়গা তৈরি করতে পারে। দেখুন, আমি একটা কথা পরিষ্কার বুঝি, সেটা হচ্ছে যদি কেন্দ্রে একটা সরকার আর রাজ্যে আর একটা সরকার থাকে তাহলে কিন্তু লাভ হয় না। কেন্দ্রে বিজেপি থাকবে, আবার রাজ্যে থাকবে অন্য কোনো এমপি, সে কাজ করাতে পারবে না, আলটিমেটলি লাভ হবে না। তাই রাজ্যবাসীর উচিত ভাবা যে কেন্দ্রে যখন বিজেপি আসছেই তখন রাজ্যেও ব্যাপক ভোট দিয়ে বিজেপিকে দেওয়া, এটা স্বাভাবিক কথা, এটাই তিনি বোঝাতে চেয়েছেন এবং এটা সবাই বোঝাবে। আর এই রাজ্যে যেরকমভাবে করাপশন হয়েছে, যেভাবে সন্ত্রাস হচ্ছে, যেভাবে সন্দেশখালী ঘটনা হয়েছে, যেভাবে শেখ শাহজাহানের মতো কি বলবো এই দস্যুদের জন্ম হয়েছে বা মানে বেড়ে উঠেছে, জন্ম তো বাম আমলে তৈরি এসব প্রোডাক্ট, আর এই আমলে তাদের সন্ত্রাস শুরু হয়েছে, যেভাবে সারদাকাণ্ড বাম আমলে তৈরি কিন্তু এই আমলেই ফুলে ফেঁপে উঠেছিল। এই সমস্ত দেখে বাংলার মানুষ আজকে তিতিবিরক্ত। তাই তাদের সামনে তৃণমূল কংগ্রেসকে হাঁটানোর জন্য বা সরানোর জন্য বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই। কারণ সিপিএম বলুন বা কংগ্রেস বলুন, ওপরে সবাই এক। আজকে কংগ্রেসটা ভালো নয়, কংগ্রেসের সঙ্গে সেটিং আছে বলেই কংগ্রেস থেকে কৌস্তব বাগচি বেরিয়ে এসে বিজেপিতে চলে এসেছেন। এবার দেখা যাবে সিপিএমের অনেক লোক বা বামপন্থী অনেক লোকই কিন্তু বেরিয়ে এসে বিজেপিতে চলে আসবে। কারণ সবাই জানেন আলটিমেটলি ওপরে গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএমের, কংগ্রেসের সবার একটা সেটিং আছে। সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে রাহুল গান্ধী পর্যন্ত সবাই কিন্তু ওপরে গিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে এক। এই প্রশ্নে গিয়ে বাংলার মানুষ কিন্তু টুকরো হয়ে আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানে তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত বাংলার ভবিষ্যৎ প্রজন্মের কোনো স্বপ্ন সফল হবে না। স্বপ্ন সফল হবে শুধুমাত্র ভাইপোর, মানে মমতা ব্যানার্জির ভাইপোর। এবার আমি মুখ্যমন্ত্রী হব, এবার আমি বাইরে থাকবো, আমার লিপস অ্যান্ড বাউন্স ফুলে ফেঁপে উঠবে, আমার বাড়ির লোকেরা এই হবে, আমার বাড়ির তারপরে কী হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওই যে আরেকজন কে একজন দাঁড়িয়ে গেলেন, মেয়র হয়ে গেলেন, এই মেয়র নাকি বলে কাউন্সিলর হয়ে গেলেন, এবার তিনি হয়তো মেয়র হয়ে যাবেন, এটা হবে। কিন্তু আমার আপনার উন্নতি জীবনে হবে না। তাই তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। আর তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য মানুষ যে একত্রিত হচ্ছে সেটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আরামবাগ আর কৃষ্ণনগর। অর্থাৎ ওপিনিয়ন পোল যেগুলো দেখিয়েছে তার মধ্যে আমি যাচ্ছি না। আমি বলি সবসময়, আপনারা জানেন আমি বারবার বলেছি, সময় বলবে কে জিতবে কে হারবে। আর আজকে আমার যা পর্যবেক্ষণ সেটা অনুযায়ী বলছি, আরামবাগের সিট এবং কৃষ্ণনগরের সিট কিন্তু বিজেপি একদম ফিক্সড করে ফেলেছে। এখানে যে ক্যান্ডিডেট দাঁড়াক বিজেপির হয়ে জিতবে কিন্তু বিজেপি, কারণ বিজেপি এখানে জেতার জায়গায় চলে গেছে।
আরামবাগ আর কৃষ্ণনগর বিজেপির হচ্ছে, লিখে রাখতে পারেন। এরপরে অন্যান্য লোকসভায় কি হবে না হবে সেগুলোর দিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত যেটা দেখলাম, যেটা বুঝলাম, লোকের যে অভিব্যক্তি এবং সেখানকার ফলাফল সব কিছু বলছে এই জায়গাগুলো কিন্তু ফিক্সড হয়ে গেছে। আর বাংলার মানুষ কোন দিকে যাচ্ছে এটা 10 তারিখের পরে 11 তারিখ থেকে পরিষ্কার বোঝা যায়। কারণ 10 তারিখে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ব্রিগেড চলো, ডিম ভাত খাও এবং তারপরে গুলগপ্প শোনো, ঘরে চলে এসো, সেটা আছে। আর উল্টো দিকে আছে সন্দেশখালিতে বুক চিতিয়ে লড়া মা বোনেদের জন্য শুভেন্দু অধিকারীর সভা। দেখা যাক মানুষ কোন দিকে যায়। নজর আমাদের সব দিকে থাকবে, কারণ রুদ্রবার্তার নজর একটু আলাদা হয়, কারণ এই চ্যানেলটাই চ্যানেল উইথ ডিফারেন্স, এখানে একটুখানি আলাদাভাবে আমরা দেখি সব কিছুকে। তো এইটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ারযোগ্য তাহলে শেয়ার করবেন, যদি মনে হয় লাইকযোগ্য তাহলে লাইক করবেন। আর আপনি কি ভাবছেন, এই যে আমি এত কিছু বললাম, ঢক্কা নিনাদ সব কিছু করলাম, আপনার আলটিমেটলি কি মনে হচ্ছে যে আমি ভুল বললাম নাকি ঠিক? মমতা ব্যানার্জি রাজভবনে গেছেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, তাই না? ওখানে কি তলে তলে সেটিং হয়ে গেল? এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে, কারণ ঘুরপাক খাওয়ানোর জন্য বামপন্থী এবং কংগ্রেসিরা অবশ্যই সাথে আছে, আর কিছু মিডিয়া অবশ্যই আছে। তারা চাইছে এইটাকে দিয়েও ঘোলা জলে যদি মাছ ধরা যায়, মানে কিছু লোককে যদি ডাইভার্ট করা যায় সেটিং ফেটিং বলে, তাহলে লাভ হবে। দেখা যাক, এটা নিয়ে আমার পরবর্তী রুদ্রবার্তা অবশ্যই থাকবে। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। দেখতে থাকুন রুদ্রবার্তা। নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। আসি এখনকার মতো। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।